খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 21শে জুলাই মঞ্চে থাকবো, দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড় বিজেপি শিবিরে। সর্বনাশ, হঠাৎই রাষ্ট্রপতি ভবন থেকে নবান্নকে চিঠি। কি হতে চলেছে রাজ্যে, জেনে নিন। সরকারি অফিসারকে লাথি মেরে বের করে দিলেন তৃণমূলের হুমায়ুন। শুভেন্দুর পোস্ট করা ভিডিও ঘিরে তোলপাড়। বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কোথায় কতটা হবে বৃষ্টিপাত, জেনে নিন কি বলল হাওয়া অফিস। শান্তনু কি বিজেপিতে যাচ্ছেন, সোজা সাপটা বলে দিলেন। অসম থেকে উত্তম কুমারের বাড়িতে এলো এনআরসি নোটিশ, রেগে গেলেন উদয়ন। ইউনিয়ন রুমে মদ্যপান টিএমসিপি সভাপতির সঙ্গে মহিলা, বিজেপির পোস্ট করা ভিডিওই শোরগোল। নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, যাত্রী বোঝাই বাস উল্টে দুর্ঘটনা কৃষ্ণনগরে, আহত 30। ল কলেজ খুললেও মুখ খুলছেন না ভাইস প্রিন্সিপাল, ঘটনার দিন নয়নার উপস্থিতিতেও বিস্তর গন্ডগোল। দমদম বা বারাসতে নয়, কোথায় হবে মোদির জনসভা। খড়গপুরে বাম নেতাকে মার, বেবিকে বহিষ্কার করল তৃণমূল, পুলিশি পদক্ষেপ নিয়ে প্রশ্ন। লক্ষ্মীর ভান্ডারে বাড়ল ভাতা, 500 থেকে 600 টাকা বেশি পাবেন মহিলারা। ভোটার তালিকা সংশোধনে মহুয়াদের আবেদন খারিজ, 10ই জুলাই ফের শুনানি। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, ফুল বদলে কি তৃণমূলে যোগ দেবেন বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। সম্প্রতি দিলীপ ঘোষের একটি মন্তব্য সারা রাজ্য জুড়ে তীব্র জল্পনা তৈরি করেছে। তিনি বলেছিলেন 21শে জুলাই কোনো না কোনো মঞ্চে থাকব। তার এই উক্তি যেন বঙ্গ রাজনীতির নতুন মোড় ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এই কোনো না কোনো মঞ্চের মধ্যে কি রয়েছে সে সম্পর্কে এখনো কিছু স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, 21শে জুলাই কি বঙ্গ রাজনীতির বড় পরিবর্তন আনতে চলেছে দিলীপ ঘোষের ব্যাকফুটে অবস্থান। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কখনো বঙ্গ রাজনীতির অগ্রগামী নেতা ছিলেন। তার নেতৃত্বে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ব্যাপক সাফল্য অর্জন করেছিল, কিন্তু বর্তমানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারা তাকে এক প্রকার ব্রাত্য করা হয়েছে। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের নেতৃত্বে দলের কার্যক্রম চললেও দিলীপ ঘোষ যেন এখন দলের গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন। এর পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ প্রকাশ্যে বলেন, তিনি আরএসএস-এর শীর্ষ নেতৃত্বের কাছে জানিয়েছেন যে তিনি নিজের মতো করে কাজ করবেন। আরএসএস-এর অনুমতি তিনি পেয়েছিলেন, তবে তারপরেও বিজেপির কোনো সভায় বা কার্যক্রমে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কলকাতায় আসার পরেও দিলীপ ঘোষের উপস্থিতি ছিল না। দলের প্রতি এই অবমূল্যায়ন তাকে বিশেষভাবে আঘাত দিয়েছে এবং তার মধ্যে এক ধরনের অভিমান জন্ম নিয়েছে। মাঝে মধ্যে এই রাজ্যের বিরোধীরা দাবি করেন যে যে সরকারটা বর্তমানে রয়েছে সেই সরকারকে উৎখাত করা জরুরি, ভোটের আগে দরকার রাষ্ট্রপতি শাসনের। তবে হঠাৎ করে যদি রাজ্যে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে মুখ্য সচিবের কাছে কোনো চিঠি আসে, আর বর্তমান পরিস্থিতিতে 2026 নির্বাচনের আগে সেই চিঠি আসলে যে তার তাৎপর্য অনেকটাই বৃদ্ধি পাবে এবং রাজ্য জুড়ে যে সেই ব্যাপারে আলোচনা হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার সেই ঘটনাই ঘটল পশ্চিমবঙ্গে। কিন্তু হঠাৎ করে কেন মুখ্য সচিবের কাছে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে পাঠানো হলো চিঠি, এর পেছনে ঠিক কোন কারণ রয়েছে? জানা গিয়েছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কাছে রাষ্ট্রপতি ভবনের আন্ডার সেক্রেটারি গৌতম কুমার একটি চিঠি পাঠিয়েছেন। আর সেই চিঠিতে রয়েছে বিস্ফোরক তথ্য, যেখানে চিঠিতে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সম্পত্তি সহ একাধিক দুর্নীতির বিষয় উল্লেখ করা হয়েছে। আর সেই ব্যাপারেই নবান্নকে খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। আর একেবারে বিজেপির নেতার বিরুদ্ধে নবান্নকে চিঠি পাঠিয়ে রাষ্ট্রপতি ভবনের সেই পদক্ষেপ বর্তমানে অনেকটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতেই তো যার বিরুদ্ধে অভিযোগ তিনি একজন রাজ্যের হেভিওয়েট বিজেপি নেতা, আর সেই অভিযোগের ব্যাপারে খোঁজ খবর নিতে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে যেভাবে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠানো হলো, তাতে যদি নবান্ন ঠিকমতো খোঁজ খবর নিতে শুরু করে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তো চরম বিপাকে পড়ে যাবেন জগন্নাথবাবু বলেই মনে করছেন একাংশ। ফের নতুন করে বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা।
প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে ডেবরা বিধানসভা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে হুমায়ুন কবির একজন সরকারি আধিকারিককে প্রথমে লাথি মারে, তারপর ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছেন। যদিও আজ তাক বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। এই ভিডিও ভাইরাল হওয়ার পর রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে একটি সিসিটিভি ফুটেজ পোস্ট করে অভিযোগ করেছেন যে এই ঘটনাটি সল্টলেকের পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান বিভাগে ঘটেছে। তার দাবি অনুযায়ী গত ৩ জুলাই দুপুর 12:30 নাগাদ প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরাসরি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীর ঘরে ঢুকে তাকে মারধর করেন এবং লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দেন। সম্প্রতি হুমায়ুন কবিরকে দলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে শোকজও করা হয়েছিল, কারণ তিনি দলের অনুমতি ছাড়া কালীগঞ্জের উপনির্বাচনে নিহত কিশোরীর বাড়িতে গিয়েছিলেন, যা নিয়ে দলীয় মহলে অসন্তোষ ছিল। রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণে 4 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের 4 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত এই অক্ষরেখা। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া, কলকাতার ওপর দিয়ে বিস্তৃত। কলকাতা হয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে, যার প্রভাবে বঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত এই অক্ষরেখা। তৃণমূল সাসপেন্ড করেছে তাকে। 2 বছরের জন্য তার যে রেজিস্ট্রেশন বাতিল করেছিল পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল, তবে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ খারিজ করে দেয়। হাইকোর্টের সেই রায়ের পরই সাংবাদিক বৈঠকে বসেন শান্তনু সেন। সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে প্রশ্ন করেন, এবার কি বিজেপিতে যোগ দেবেন তিনি? তৃণমূল থেকে সাসপেন্ডের নেতা স্পষ্ট জানালেন না। বস্তুত গত বছরই আগস্টে আরজিকর কাণ্ডের সময় মুখ খোলার পর থেকে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শান্তনুর। আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। একাধিক মন্তব্য করতে শোনা যায় তাকে। সেই সময় প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম ও শান্তনু সেনকে সাসপেন্ড করে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। এরপর আবার পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল তার ডিগ্রি অবৈধ বলে। এদিন কোর্টে শুনানির পর শান্তনু বলেন, এই দলটা করার জন্য মার খেয়েছি, আমার পরিবার আক্রান্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার দুবার কাউন্সিলর করেছেন, রাজ্যসভা সাংসদ করেছেন, দলের মুখপাত্র করেছেন। আমার স্ত্রী এখন কাউন্সিলর। আমি এতটাও বেঈমান নই যে সেই দলের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করব। আমি তৃণমূলের অনুপাত সৈনিক ছিলাম, আছি, থাকব। গোটা দেশ জুড়ে আপাতত কোনো ভিত্তি নেই বলে চলে। কার্যত হিমঘরেই পড়ে রয়েছে এনআরসি, কিন্তু হাল টানার যে কেউ নেই এমনটাও নয়। হিমঘরে থাকা এনআরসিকেই টেনে বের করে আনতে চায় অসম সরকার। তাই তো বাড়িতে বাড়িতে পৌঁছে যায় এনআরসির নোটিশ। ঘটনা দিনহাটার। সেখানে চৌধুরীহাটের সাদিয়ালের কুঠি এলাকার বাসিন্দা উত্তম কুমারের কাছে গেলে এনআরসি নোটিশ কারা পাঠালো? অসম সরকার। কিন্তু উত্তম কুমার তো এই বাংলার বাসিন্দা, তাকে কিভাবে অসম সরকারের তরফ থেকে এনআরসি নোটিশ পাঠানো যেতে পারে? আপাতত সেই নিয়ে যত জলঘোলা। এদিন তিনি জানিয়েছেন, আমি জন্ম থেকে এখানকার বাসিন্দা, বাবা ঠাকুরদা সবাই এখানেই থাকতো, কোনোদিন অসমে যায়নি। তারপরও কিভাবে সেখান থেকে নোটিশ এলো বুঝতে পারছি না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে জেলা পুলিশের তরফ থেকে এই এনআরসি নোটিশটি তার বাড়িতে পৌঁছায়, কিন্তু কাগজটা কিসের তা বুঝতে পারেন না উত্তম কুমার। তখন তিনি পৌঁছে যান প্রতিবেশীদের কাছে। তারা তাকে জানায় যে এটি একটি এনআরসি নোটিশ। কি লেখা রয়েছে সেই নোটিশে? তাতে বলা হয়েছে, দিনহাটার ওই বাসিন্দা 1966 সাল থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে অসমের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। এছাড়াও পুলিশি যাচাই প্রক্রিয়ায় তিনি নাকি বৈধ কাগজ দেখাতে পারেননি, তাই তাকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে। আগামী 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি দেখাতে না পারলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ দেওয়া হবে।
কসবাকাণ্ডে মূল অভিযুক্তের সঙ্গে তৃণমূলের বহু নেতা নেত্রীর ছবি সামনে এসেছে। তারপর থেকে নানা অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কয়েকদিন আগে তৃণমূলের বহিষ্কৃত নেত্রী রাজন্যা টিএমসিপি দাদাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। তারপর কাকদ্বীপ কলেজেরই তৃণমূল নেতা কর্মীদের অস্থায়ী কর্মীর নিয়োগ করার ঘটনায় শোরগোল শুরু হয়েছে। তারই মাঝে ফের বিতর্কে তৃণমূল। এবার বালুরঘাটে কলেজের ইউনিয়ন রুমের একটি ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তুমুল শোরগোল। ভিডিওটি পোস্ট করেছে বিজেপি। তাদের দাবি এটি 2022 সালের ভিডিও। সেই পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে কলেজের ইউনিয়ন রুমের ভেতর বসে মদ্যপান করছে টিএমসিপি সভাপতি। বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা এই ভিডিওর ক্যাপশনে লেখা আছে, বালুরঘাট কলেজে ইউনিয়ন রুমে ক্যাম্পাসের ভেতরে মহিলাকে নিয়ে মদ্যপান টিএমসিপি সভাপতির। মদ, মহিলা ও নোংরা রাজনীতি, এটাই তৃণমূলের আসল মুখ। কসবা থেকে সন্দেশখালী টিএমসিপি ইউনিয়ন রুম পার্টি অফিস আসলে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ডেরা। তৃণমূলে যোগ দিতে হলে হয় আপনাকে বহিষ্কৃত মনস্ক হতে হবে, নয়তো আক্রমণকারী হতে হবে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল। সপ্তাহের শুরুতে বড়সড় পথ দুর্ঘটনায় কৃষ্ণনগর শহরে বৈদ্যুতিক খুঁড়িতে সজোরে ধাক্কা মারল যাত্রীবোঝাই বাস। আহত হলেন অন্তত 30 জন যাত্রী। সোমবার সকালে কৃষ্ণনগরী হেলিপ্যাড এলাকার কাছে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে নদিয়া নবদ্বীপ থেকে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। হঠাৎই কৃষ্ণনগর হেলিপ্যাড সংলগ্ন এলাকায় বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে। ধাক্কার জেরে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীদের অনেকে সিট ছেড়ে ছিটকে পড়েন। প্রায় 50 জন যাত্রী নিয়ে বাসটি চলছিল বলে জানা গিয়েছে। অন্তত 30 জন গুরুতর আহত হন। তার মধ্যে কয়েকজনের মাথা, হাত, পা গভীরভাবে জখম হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে প্রত্যেকেই চিকিৎসাধীন। কারো অবস্থায় এখনো পর্যন্ত সংকটজনক নয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এখনো পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার সময় আশপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন পথচারী। স্থানীয়দের দাবি, অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন অনেকেই। না হলে পথচারীদের অনেকেরই আহত হওয়ার সম্ভাবনা ছিল, এমনকি প্রাণও যেতে পারত। কসবার কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার প্রশ্নের মুখে কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের উপস্থিতি। কলেজের রেজিস্টার ঘেঁটে দেখা যাচ্ছে ঘটনার দিন অর্থাৎ 25 জুন সকাল 9:50 তিনি কলেজে ঢোকেন এবং ঠিক সেই সময় তিনি কলেজ থেকে বেরিয়ে যান। অন্তত রেজিস্টার তাই বলছে, কিন্তু এখানে রহস্য। ইন ও আউট টাইম এক হলেও কোথাও সকাল বা বিকেলের উল্লেখ নেই। তাহলে কি বোঝা যায়? কেউ যদি সকাল 9:50 কলেজে ঢোকেন, তখনই বা বেরিয়ে যান কিভাবে? আর যদি আউট টাইমটি রাতেরই হয়, তাহলে ভাইস প্রিন্সিপাল কি ছাত্রী নির্যাতনের সময় কলেজেই ছিলেন? ঘটনার দিন সন্ধ্যা 7:30 থেকে রাত প্রায় 11টা পর্যন্ত ছাত্রীটির ওপর নির্যাতন চলেছে বলে অভিযোগ। নয়না চট্টোপাধ্যায় আগেই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি সেদিন বিকেল 5টা পর্যন্ত দিনের ঘরে মিটিংয়ে ছিলেন। কিন্তু তারপরে তিনি কলেজে ছিলেন কিনা বা কখন বেরিয়েছেন তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।